জীবনের অনেকটা পথ ছোট গল্পের হাত ধরে হাঁটা হয়েছে, কিন্তু আজ এক নতুন মোড়। আজ থেকে এই চ্যানেলে শুরু হতে চলেছে আমাদের প্রথম পঠিত উপন্যাস, এক দীর্ঘ সফর, এক গভীর দহন। আজকের গল্প ক্লাসিক্সে আপনাদের স্বাগত জানাই বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক কালোজয়ী সৃষ্টিতে। আচ্ছা, মানুষের মন কি সত্যি পড়া যায়, নাকি আমরা শুধু উপরে শান্ত জলটুকু দেখি, তলার ঘূর্ণিটা অজানায় থেকে যায়? আজকের গল্পের কেন্দ্রে আছে দুই বন্ধু। একদিকে মহিম, যার স্থির গাম্ভীর্যের তলায় কি চাপা পড়ে আছে তা তার আজীবনের বন্ধুও জানে না। অন্যদিকে সুরেশ, যার আভিজাত্য আর আবেগের লড়াই তাকে কোন অতল গহ্বরে টেনে নিয়ে যাবে তার হিসেব সে নিজেও রাখেনি। কিন্তু এই গল্পের আসল রহস্য কি শুধু বন্ধুত্ব, নাকি রহস্য লুকিয়ে আছে পটলডাঙা সেই ব্রাহ্ম বাড়িতে, সেই মেয়েটির চোখের দৃষ্টিতে, যার নাম অচলা? অচলার আগমনে কি দুই বন্ধুর সম্পর্কে চির ধরবে, নাকি আদর্শ আর বিশ্বাসের লড়াইয়ে ছাই হয়ে যাবে কারো ঘর? প্রথম পর্বে আপনি হয়তো উত্তর পাবেন না, কিন্তু পাবেন এমন কিছু প্রশ্ন যা আপনাকে বাধ্য করবে শেষ পর্যন্ত শুনতে। বন্ধুত্বের আড়ালে কি কোনো ষড়যন্ত্র দানা বাঁধছে, নাকি এই শান্ত প্রেমের পথ কোনো এক ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে? চলুন জানতে হলে আজ পা রাখি এই নতুন উপন্যাসের প্রথম অধ্যায়ে। শুরু হচ্ছে হৃদয়ের এক গোপন দহন। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস গৃহদাহ। মহিমের পরম বন্ধু ছিল সুরেশ। একসঙ্গে এফএ পাশ করার পর সুরেশ গিয়া মেডিকেল কলেজে ভর্তি হইল, কিন্তু মহিম তাহার পুরাতন সিটি কলেজেই টিকিয়া রহিল। সুরেশ অভিমান ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, মহিম, আমি বারবার বলছি, বিএ এমএ পাশ করে কোনো লাভ হবে না। এখনো সময় আছে, তোমারও মেডিকেল কলেজে ভর্তি হওয়া উচিত। মহিম সহাস্যে কহিল, হওয়া তো উচিত, কিন্তু খরচের কথাটাও তো ভাবা উচিত। খরচ এমন কি বেশি যে তুমি দিতে পারো না? তাছাড়া তোমার স্কলারশিপও আছে। মহিম হাসি মুখে চুপ করিয়া রহিল। সুরেশ অধীর হইয়া কহিল, না না, হাসি নয় মহিম, আর দেরি করলে চলবে না। তোমাকে এরই মধ্যে অ্যাডমিশন নিতে হবে। তা বলে দিচ্ছি, কিন্তু খরচপত্রের কথা পরে বিবেচনা করা যাবে। মহিম কহিল, আচ্ছা। সুরেশ বলিল, দেখো মহিম, কোনটা যে তোমার সত্যকারের আচ্ছা আর কোনটা নয় তা আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলুম না, কিন্তু পথের মধ্যে তোমাকে সত্য করিয়ে দিতে পারলুম না, কারণ আমার কলেজে দেরি হচ্ছে। কিন্তু কাল পরশুর মধ্যে এর যা হোক একটা কিনারা না করে আমি কিন্তু ছাড়ব না। কাল সকালে বাসায় থেকো, আমি যাব। বলিয়া সুরেশ তাহার কলেজের পথে দ্রুতপদে প্রস্থান করিল। দিন 15 কাটিয়া গিয়াছে। কোথায় বা মহিম আর কোথায় বা তাহার মেডিকেল কলেজে অ্যাডমিশন লওয়া। একদিন রবিবারের দুপুরবেলা সুরেশ বিস্তর খোঁজাখুঁজির পর একটা দিনহীন ছাত্রাবাসে আসিয়া উপস্থিত হইল। সোজা উপরে উঠিয়া গিয়া দেখিল, সম্মুখের একটি অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মেঝের উপর ছিন্ন বিচ্ছিন্ন কুশাসন পাতিয়া 6-7 জন আহারে বসিয়াছে। মহিম মুখ তুলিয়া অকস্মাৎ বন্ধুকে দেখিয়া কহিল, হঠাৎ বাসা বদলাতে হলো বলে তোমাকে সংবাদ দিতে পারিনি। সন্ধান করলে কি করে? সুরেশ তাহার কোনো উত্তর না দিয়া থপ করিয়া চৌখাটের উপর বসিয়া পড়িল এবং এক দৃষ্টে ছেলেদের আহার্যের প্রতি চাহিয়া রহিল।
অত্যন্ত মোটা চালের অন্ন, জলের মতো কি একটা ডাল, শাক, ডাঁটা এবং কচু দিয়া একটা তরকারি, এবং তাহারই পাশে দুটুকরা পোড়া পোড়া কুমড়া ভাজা। দধি নাই, দুগ্ধ নাই, কোনো প্রকার মিষ্ট নাই, এক টুকরা মাছ পর্যন্ত কাহারও পাতে পড়িল না। সকলের সঙ্গে মহিম অম্লান মুখে নিরতিশয় পরিতৃপ্তির সহিত এইগুলি ভোজন করিতে লাগিল। কিন্তু চাহিয়া চাহিয়া সুরেশের দুই চক্ষু জলে ভরিয়া উঠিল। সে কোনো মতে মুখ ফিরাইয়া অশ্রু মুছিয়া উঠিয়া দাঁড়াইল। সামান্য কারণে সুরেশের চোখে জল আসিয়া পড়িত। আহারান্তে মহিম তাহার ক্ষুদ্র শয্যার উপর আনিয়া বন্ধুকে যখন বসাইল, তখন সুরেশ রুদ্ধস্বরে কহিল, বারবার তোমার অত্যাচার সহ্য করিতে পারি না মহিম। মহিম নিরীহভাবে জিজ্ঞাসা করিল, তার মানে? সুরেশ কহিল, তার মানে এমন কদর্য বাড়ি যে শহরের মধ্যে থাকতে পারে, এমন ভয়ানক বিশ্রী খাওয়াও যে কোনো মানুষ মুখে দিতে পারে, চোখে না দেখলে আমি কোনো মতে বিশ্বাস করতে পারতুম না। তা যাই হোক, এ জায়গার তুমি সন্ধান পেলেই বা কি রূপে? আর তোমার সাবেক বাসা, তা সে যত মন্দই হোক, এর সঙ্গে তুলনাই হয় না, তাই বা পরিত্যাগ করলে কেন? বন্ধু স্নেহ বন্ধুর বুকে আঘাত করিল। মহিমার তার নির্বিকার গাম্ভীর্য বজায় রাখিতে পারিল না। আর্দ্রস্বরে কহিল, সুরেশ, তুমি আমার গ্রামের বাড়ি দেখনি, তাহলে বুঝতে এ বাসায় আমার কিছুমাত্র ক্লেশ হতে পারে না। আর খাওয়া, আরও 5 জন ভদ্র সন্তান যা স্বচ্ছন্দে খেতে পারে, আমি পারবো না কেন? সুরেশ উত্তেজিত হইয়া বলিল, এ কেনর কথা নয়, ভালো মন্দ জিনিস সংসারে অবশ্যই আছে। ভালো ভালোই লাগে, মন্দ যে মন্দ লাগে, তাতে আর সংশয় নেই। আমি শুধু জানতে চাই তোমার এত দুঃখ করবার প্রয়োজন কি হয়েছে? মহিম চুপ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল, কথা কহিল না। সুরেশ কহিল, তোমার প্রয়োজন তোমার থাক, আমি জানতে চাই না, কিন্তু আমার প্রয়োজন তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া। আমি গাড়ি ডেকে তোমার জিনিসপত্র এখনই আমাদের বাড়ি নিয়ে যাব। এখানে তোমাকে ফেলে রেখে যদি যাই, চোখে আমার ঘুম আসবে না, মুখে অন্ন রুজবে না। তোমাদের বাসার চাকরকে ডাকো, একটা গাড়ি নিয়ে আসুক। এই বলিয়া সুরেশ মহিমকে টানিয়া তুলিয়া সহস্তে তাহার বিছানা গুটাইতে প্রবৃত্ত হইল। মহিম বাধা দিয়া টানা হ্যাচড়া বাঁধাইয়া দিল না, কিন্তু শান্ত গম্ভীর স্বরে বলিল, পাগলামি করো না সুরেশ। সুরেশ চোখ তুলিয়া কহিল, পাগলামি কিসের? তুমি যাবে না? না। কেন যাবে না? আমি কি তোমার কেউ নই? আমার বাড়ি যাওয়া কি তোমার অপমান হবে? না। তবে? মহিম কহিল, সুরেশ, তুমি আমার বন্ধু, এমন বন্ধু আমার আর নেই। সংসারে এমন আর কয়জনের আছে তাও জানি না। এতকালের পরে এ বস্তু আমি একটুখানি দেহের আরামের জন্য খুইয়ে বসব? আমাকে কি তুমি এত বড়ই নির্বোধ পেয়েছ? সুরেশ কহিল, বন্ধুত্ব জিনিসটি তোমারও তো একার নয় মহিম, আমারও তো তাতে একটা ভাগ আছে। খোয়া যদি যায় সে ক্ষতি যে কত বড়, সে বোঝবার সাধ্য আমার নেই। আমি কি এতই বোকা? আর এত সতর্ক সাবধান, এত হিসাবপত্র না চললেই এ বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, তো যাক না মহিম। এমনই কি তার মূল্য যে সেজন্য শরীরের আরামটাকে উপেক্ষা করতে হবে? মহিম হাসিয়া বলিল, না, এবার হেরেছি, কিন্তু একটা কথা তোমাকে নিশ্চয়ই জানাচ্ছি সুরেশ। তুমি মনে করেছ শখ করে দুঃখ সইতে আমি এখানে এসেছি, তা সত্য নয়। সুরেশ কহিল, বেশ তো, সত্য নাই হলো, আমি কারণ জানতেও চাই না, কিন্তু যদি টাকা বাঁচানোই তোমার উদ্দেশ্য হয়, আমাদের বাড়িতেই এসে থাকো না, তাতে তো তোমার উদ্দেশ্য মাটি হয়ে যাবে না। মহিম ঘাড় নাড়িয়া সংক্ষেপে কহিল, এখন থাক সুরেশ, কষ্ট যদি সত্যই হয় তোমাকে জানাবো। সুরেশ জানিত মহিমকে তার সংকল্প হইতে টালানো অসাধ্য। সে আজ জেদ না করিয়া একরকম রাগ করিয়া চলিয়া গেল, কিন্তু বন্ধুর এই থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা চোখে দেখিয়া তাহার মনের মধ্যে সূচ বেঁধিতে লাগিল। সুরেশ ধনীর সন্তান এবং মহিমকে সে অকপটে ভালোবাসিত। তাহার অন্তরের আকাঙ্ক্ষা,
কোনো মতেই সে বন্ধুর একটা কাজে লাগে, কিন্তু মহিমকে সে কোনোদিন সাহায্য লইতেই স্বীকার করাইতে পারে নাই, আজও পারিল না। বছর 5 পরে দুই বন্ধুতে এরূপ কথাবার্তা হইতেছিল। তোমার উপর আমার যে কত শ্রদ্ধা ছিল মহিম, তা বলিতে পারি না। বলবার জন্য তোমাকে পীড়াপিড়ি করছি না সুরেশ। সে শ্রদ্ধা বুঝি আর থাকে না, না থাকলে তোমাকে দণ্ড দেব এমন ভয় তো কখনো দেখায়নি। তোমাকে কপটতা দোষ দিতে তোমার অতি বড় শত্রুও কখনো পারত না। শত্রু পারত না বলে কাজটা যে মিত্রও পারবে না, দর্শন শাস্ত্রের এমন অনুশাসনও তো নেই। ছি ছি, শেষকালে কিনা একটা ব্রাহ্মমের কাছে ধরা দিলে। কি আছে ওদের? ওই শুকনো কাঠপানা চেহারা, বই মুখস্থ করে গায়ে কোথাও 1 ফোঁটা রক্ত পর্যন্ত যেন নেই। ঠেলা দিলে আধখানা দেহ খসে পড়েছে বলে ভয় হয়। গলার স্বরটা পর্যন্ত এমন চিচি করে যে শুনলে ঘৃণা হয়। তা হয় সত্য। দেখো মহিম, ঠাট্টা করোগে তোমাদের পাড়া গায়ের লোককে, যে ব্রাহ্মমে কখনো চোখে দেখেনি। মেয়ে মানুষ ইংরেজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য অবাক হয়ে যায়, তিনি চলে গেলে যারা সসম্ভ্রমে দূরে সরে দাঁড়ায়। বিস্ময় অভিভূত করে দাও গে তোমার গ্রামের লোককে, যারা একে দেবদেবী মনে করে মাথা লুটিয়ে দেবে। কিন্তু আমাদের বাড়ি তো পাড়া গায়ে নয়, আমাদের তো অত সহজে ভুলানো যায় না। আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ, তোমাদের শহরের লোককে ভুলোবার আমার কোনো দুরভিসন্ধি নেই। আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়েই রাখবো, তাতে তো তোমার আপত্তি নেই? সুরেশ রাগিয়া উঠিয়া বলিতে লাগিল, আপত্তি নেই? শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে। তুমি সমস্ত জগতের বরেণ্য পূজনীয় হিন্দুর সন্তান হয়ে কিনা একটা রমণীর মোহে জাত দেবে? মোহ! একবার তার জুতো মোজা শৌখিন পোশাক ছাড়িয়ে নিয়ে আমাদের গৃহলক্ষ্মীদের রাঙা শাড়ি এখানে পরিয়ে দেখো না, মোহ কাটে কিনা। তখন ওই নির্জীব কাঠের পুতুলটার রূপ দেখে তোমার ভুল ভাঙে কিনা? কি আছে তার? কি পারে সে? বেশ তো, তোমার যদি সেলাই আর পশমের কাজই এত দরকার, কলকাতা শহরে দর্জির তো অভাব নেই। একখানা চিঠির ঠিকানা লিখবার জন্য তো তোমাকে ব্রাহ্মমের দ্বারস্থ হতে হবে না? তোমার অসময়ে সে কি বাটনা বেটে কুটনো কুটে তোমাকে 1 মুঠো ভাত রেঁধে দেবে? রোগে কি তোমার সেবা করবে? সেই শিক্ষা কি তাদের আছে? ভগবান না করুন, কিন্তু সে দুঃসময়ে সে যদি না তোমাকে ছেড়ে চলে আসে, তো আমার নাম সুরেশের বদলে যা ইচ্ছে বলে ডেকো, আমি দুঃখ করব না। মহিম চুপ করিয়া রহিল। সুরেশ পুনরায় কহিতে লাগিল, মহিম, তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো ভুলেও অমঙ্গল কামনা করিতে পারি নে। আমি অনেক ব্রাহ্ম মহিলা দেখেছি, 2-1টি ভালো যে দেখিনি তা নয়, কিন্তু আমাদের হিন্দু ঘরের মেয়েদের সঙ্গে তাদের তুলনাই হয় না। তোমার বিবাহী যদি প্রবৃত্তি হয়েছিল, আমাকে বললে না কেন? আচ্ছা, যা হবার হয়েছে, আর তোমার সেখানে গিয়ে কাজ নাই। আমি কথা দিচ্ছি, 1 মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব যে জীবনে কখনো দুঃখ পেতে হবে না। যদি না পারি, তখন না হয় তোমার যা ইচ্ছে করো, এ শ্রীচরণেই মাথা মুড়িও, আমি বাধা দেব না। কিন্তু এই 1টা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের আশৈশব বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে। বলো, রাখবে? মহিম পূর্ববৎ মৌন হইয়া রহিল, হাঁ না কোনো কথাই কহিল না। কিন্তু বন্ধু যে বন্ধুর শুভকামনায় কিরূপ মর্মান্তিক বিচলিত হইয়াছে তাহা সম্পূর্ণ অনুভব করিল। সুরেশ কহিল, মনে করে দেখো দেখি মহিম, ব্রাহ্ম না হয়েও তুমি যখন প্রথম ব্রাহ্ম মন্দিরে যাতায়াত শুরু করলে, তখন কি তোমাকে বারংবার নিষেধ করিনি? তোমার জন্য এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটাও হিন্দু মন্দির ছিল না, যে এই কপটতার কিছুমাত্র আবশ্যকতা ছিল? এমনিভাবেই একটা না একটা বিড়ম্বনার ভেতরে যে অবশেষে জড়িয়ে পড়বে, আমি তখনই সন্দেহ করেছিলাম। মহিম এবার একটুখানি হাসিয়া কহিল, তা যেন করেছিলে, কিন্তু আমি তো তা করি নাই যে আমার যাওয়ার মধ্যে কপটতা ছিল। কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি সুরেশ, তুমি তো নিজে ভগবান পর্যন্ত মানো না, যে হিন্দুর ঠাকুর দেবতা মানবে? আমি ব্রাহ্মের মন্দিরে যাই আর হিন্দুর মন্দিরেই যাই, তাতে তোমার কি আসে যায়? সুরেশ তৃপ্ত স্বরে কহিল, যা নেই তা আমি মানি নে। ভগবান নেই, ঠাকুর দেবতা মিছে কথা।
কিন্তু যা আছে তাদের তো অস্বীকার করি নে। সমাজকে আমি শ্রদ্ধা করি, মানুষকে পূজা করি। আমি জানি মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা। যখন হিন্দুর বংশে জন্মেছি তখন হিন্দু সমাজ রক্ষা করাই আমার কাজ। আমি প্রাণান্তে তোমাকে ব্রাহ্ম করে বিবাহ করে ব্রাহ্মের দল পুষ্টি করতে দেব না। কেদার মুখুজ্জের মেয়েকে বিবাহ করবে বলে কি কথা দিয়েছ? না, কথা যাকে বলে তা এখনো দিইনি। দাওনি তো? বেশ, তবে চুপ করে বসে থাকো গে। আমি এই মাসের মধ্যে তোমার বিবাহ দিয়ে দেব। আমি বিবাহের জন্য পাগল হয়ে উঠেছি তোমায় কে বললে? তুমিও চুপ করে বসে থাকো গে। আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব? কি করেছ? এই স্ত্রীলোকটাকে ভালোবেসেছ? আশ্চর্য নয়, কিন্তু এই ভদ্রমহিলার সম্বন্ধে সম্ভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ। সম্ভ্রমের সঙ্গে কথা বলতে আমি জানি, আমাকে শেখাতে হবে না। আমি এই সম্ভ্রান্ত মহিলাটির বয়স কত জিজ্ঞাসা করতে পারি কি? জানি না। জানো না? 20, 25, 30, 40 কিংবা আরও বেশি? কিছুই জানো না? না। তোমার চেয়ে ছোট না বড় তাও বোধ করে জানো না? না। যখন তোমাকে ফাঁদে ফেলেছেন তখন নিতান্ত কচি হবেন না অনুমান করা বোধ করে অসঙ্গত নয়। কি বলো? না, তোমার পক্ষে কিছুই অসঙ্গত নয়, কিন্তু আমার এখন একটু কাজ আছে সুরেশ, একবার বাইরে যেতে হবে। সুরেশ কহিল, বেশ তো মহিম, আমারও এখন কিছু কাজ নেই, চলো তোমার সঙ্গে একটু ঘুরে আসি। দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল, তোমাকে আজ যে ইচ্ছে করেই ব্যথা দিলাম এ কথা বোধ করি বুঝিয়ে বলবার প্রয়োজন নেই। মহিম কহিল, না। সুরেশ তেমনই মৃদুকণ্ঠে প্রশ্ন করিল, কেন দিলাম মহিম? মহিম হাসিল, কহিল, পূর্বেরটা যদি না বোঝালেও বুঝে থাকি, আশা করি এটাও তোমাকে বোঝাতে হবে না। তাহার একটা হাত সুরেশের হাতের মধ্যে ধরা ছিল। সুরেশ আর্দ্রচিত্তে তাহাতে ঈষৎ একটু চাপ দিয়া বলিল, না মহিম, তোমাকে বুঝাতে চাই না। সংসারে সবাই ভুল বুঝতে পারে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না। তবুও আজ আমি তোমার মুখের উপরেই বলছি, তোমাকে আমি যত ভালোবেসেছি তুমি তার অর্ধেকও পারোনি। তুমি গ্রাহ্য করো না বটে, কিন্তু তোমার এতটুকু ক্লেশও আমি কোনোদিন সইতে পারি না। ছেলেবেলায় এই নিয়ে কত ঝগড়া হয়ে গেছে একবার মনে করে দেখো। এখন এতকাল পরে যার জন্য আমাকেও পরিত্যাগ করছো মহিম, তাকে নিয়ে জীবনে সুখী হবে যদি নিশ্চয়ই জানতাম, আমার সমস্ত দুঃখ আমি হাসি মুখে সহ্য করতে পারতাম, কখনো একটা কথা কইতাম না। মহিম কহিল, তাকে নিয়ে সুখী না হতে পারি, কিন্তু তোমাকে ত্যাগ করব কেমন করে জানলে? তুমি করো বা না করো আমি তোমাকে ত্যাগ করব। কেন? আমি তো তোমার ব্রাহ্মবন্ধুও হতে পারতাম। না, কোনো মতেই না। ব্রাহ্মদের আমি দু চক্ষে দেখতে পারি না, আমার ব্রাহ্মবন্ধু একটিও নেই। তাদের দেখতে পারো না কেন? অনেক কারণ আছে। একটা এই যে, যারা আমাদের সমাজকে মন্দ বলে ফেলে গেছে, তাদের ভালো বলে আমি কোনো মতেই তাদেরকে কাছে টানতে পারি না। তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা। সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেয় বলে প্রতিপন্ন করতে চায়, তাদের ভালো তাদের থাক, আমার তারা শত্রু। মহিম মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। কহিল, এখন কি করতে বলো তুমি? সুরেশ কহিল, তাই তো এতক্ষণ ধরে ক্রমাগত বলছি। আচ্ছা, আরও একবার বলো। এই যুবতীটির মোহ তোমাকে যেমন করে হোক কাটাতে হবে, অন্তত একটা মাস দেখা করতে পারবে না। কিন্তু তাতেও যদি না কাটে, যদি মোহের বড় আরও কিছু থাকে? সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়া কহিল, ওসব আমি বুঝি না মহিম। আমি বুঝি তোমাকে ভালোবাসি, এবং আরও কত বেশি ভালোবাসি আমার আপনার সমাজকে। তবে একটিবার ভেবে দেখো, তোমার ছেলেবেলা সেই বসন্তের কথাটা, আর মুঙ্গেরের গঙ্গায় নৌকা ডুবে যখন দুজনেই মরতে বসেছিলাম। বিস্তৃত কাহিনী স্মরণ করিয়ে দিলেন বলে আমাকে মাপ করো মহিম, আমার আর কিছু বলবার নেই, আমি চললাম। বলিয়া সুরেশ অকস্মা দ্রুত বেগে পিছন ফিরিয়া চলিয়া গেল। সুরেশের একদিকে গায়ে জোর ছিল যেমন অসাধারণ, তেমন অন্তরটা ছিল কোমল, তেমনই স্নেহশীল।
পরিচিত অপরিচিত কাহারও কোনো দুঃখ কষ্টের কথা শুনিলে তাহার কান্না আসিত। সে ছেলেবেলায় কখনো একটা মশা মাছি পর্যন্ত মারিতে পারিত না। জৈন মারোয়ারিদের দেখা দেখি কতদিন সে পকেট ভরিয়া সুজি এবং চিনি লইয়া স্কুল কামাই করিয়া গাছতলায় গাছতলায় ঘুরিয়া পিপিলিকা ভোজন করাইয়াছে। জীবনে কতবার যে মাছ মাংস ছাড়িয়াছে এবং ধরিয়াছে তাহার সংখ্যা নাই। যাহাকে ভালোবাসিত তাহার জন্য কি করিয়া যে কি করিবে তাহা ভাবিতে পারিত না। স্কুলে মহিম ছিল ক্লাসের মধ্যে সকলের চেয়ে ভালো ছেলে, অথচ তাহার গায়ে জামা কাপড় ছেঁড়া খোড়া, পায়ের জুতো জীর্ণ পুরাতন, দেহটি শীর্ণ, মুখখানি ম্লান। এইসব দেখিয়াই সে তাহার প্রতি প্রথমে আকৃষ্ট হইয়াছিল এবং অত্যন্ত অল্পকালের মধ্যেই উভয়ের এই আকর্ষণ বন্যার জলের মতো এমনই বাড়িয়া ওঠে যে সমস্ত বিদ্যালয়ের ছেলেতেই তাহার একটা আলোচনার বিষয় হইয়া পড়ে। মহিম ছাত্রবৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইয়া এই 4টি টাকা মাত্র সম্বল করিয়া কলিকাতায় আসে এবং স্বগ্রামস্থ একজন মুদির দোকানে থাকিয়া স্কুলে ভর্তি হয়। এই সময় হইতেই সুরেশ অনেক প্রকারে বন্ধুকে নিজের বাটিতে আনিয়া রাখিবার চেষ্টা করে, কিছুতেই তাহাকে রাজি করাইতে পারে নাই। এইখানে থাকিয়াই মহিম কোনোদিন আতপেটা খাইয়া, কোনোদিন উপবাস থাকিয়া এন্ট্রান্স পাশ করে। ইহার পরের ঘটনা পূর্ব পরিচ্ছদে বর্ণিত হইয়াছে। সেই দিন হইতে সপ্তাহ মধ্যে সুরেশ মহিমের দেখা না পাইয়া তাহার বাসায় আসিয়া উপস্থিত হইল। আজকে একটা পর্ব উপলক্ষে স্কুল কলেজ বন্ধ ছিল। বাসায় আসিয়া শুনিল মহিম সেই যে সকালে বাহির হইয়াছে, এখনো ফিরে নাই। সে যে পটলডাঙ্গার কেদার মুখুজ্জের বাটিতেই ছুটির দিনটা কাটাইতে গিয়াছে, সুরেশের তাহাতে সংশয় মাত্র রহিল না। যে নির্লজ্জ বন্ধু তাহার আশৈশব শখের সমস্ত মর্যাদা সামান্য একটা স্ত্রীলোকের মুহে বিসর্জন দিয়া 7টা দিনও ধৈর্য ধরিতে পারিল না, ছুটিয়া গেল। মুহূর্তের মধ্যেই তাহার বিরুদ্ধে একটা বিদ্বেষের বহ্নি সুরেশের বুকের মধ্যে আকস্মিক অগ্নুৎপাতের মতো প্রজ্বলিত হইয়া উঠিল। সে ক্ষণকাল বিচার না করিয়ায় গাড়িতে উঠিয়া সোজা পটলডাঙ্গার দিকে হাঁকাইতে কোচম্যানকে হুকুম করিয়া দিল এবং মনে মনে বলিতে লাগিল, ওরে বেহায়া, ওরে অকৃতজ্ঞ, তোর যে প্রাণটা আজ এই স্ত্রীলোকটাকে দিয়ে ধন্য হয়েছিস, সে প্রাণটা তোর কোথায় থাকতো? নিজের প্রাণ তুচ্ছ করে দুইবার তোকে ফিরিয়ে দিয়েছি, তার কি এতটুকু সম্মানও রাখতে নেই রে? কেদার মুখুজ্জের বাড়ির গলিটা সুরেশের জানা ছিল। সামান্য 2-1টা জিজ্ঞাসাবাদের দ্বারা গাড়ি ঠিক জায়গায় এসে উপস্থিত হইল। অবতরণ করিয়া সুরেশ বেহারাকে প্রশ্ন করিয়া সোজার উপরে বসবার ঘরে আসিয়া প্রবেশ করিল। নিচে ঢালা বিছানার উপরে একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক তাকিয়া ঠেস দিয়া বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন। তিনি চাহিয়া দেখিলেন। সুরেশ নমস্কার করিয়া নিজের পরিচয় দিল। আমার নাম সুরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমি মহিমের বাল্য বন্ধু। বৃদ্ধ প্রতি নমস্কার করিয়া চশমাটি মুড়িয়া রাখিয়া বলিলেন, বসুন। সুরেশ আসন গ্রহণ করিল। মহিমের বাসায় এসে শুনলাম সে এখানেই আছে, তাই মনে করলাম এই সুযোগে মহাশয়ের সঙ্গেও একবার পরিচিত হয়ে যায়। বৃদ্ধ বলিলেন, আমার পরম সৌভাগ্য আপনি এসেছেন, কিন্তু মহিমও এদিকে 10-12 দিন আসেননি। আমরা আজ সকালে ভাবছিলাম, জানি তিনি কেমন আছেন। সুরেশ মনে মনে একটু আশ্চর্য হইয়া কহিল, কিন্তু তার বাসার লোক যে বললে? বৃদ্ধ কহিলেন, আর কোথাও গেছেন বোধ হয়। যা হোক, ভালো আছেন শুনে নিশ্চিন্ত হলেন। পথে আসিতে আসিতেই সুরেশ যে সকল উদ্ধত সংকল্প মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল, বৃদ্ধের সম্মুখে তাহাদের ঠিক রাখিতে পারিল না। তাহার শান্ত মুখে ধীর মৃদু কথাগুলি তাহার ভিতরের উত্তাপ অনেক পরিমাণ শীতল করিয়া দিল। তথাপি সে নিজের কর্তব্য বিস্মৃত হইল না। সে মনে মনে এই বলিয়া নিজেকে উত্তেজিত করিতে লাগিল যে ইনি যত ভালোই হোক ব্রাহ্ম তো বটে, সুতরাং ইহা সমস্ত শিষ্টাচারী কৃত্রিম। ইহারা এমন করিয়ায় নির্বোধ ভুলাইয়া নিজেদের কাজ আদায় করিয়া লন। অতএব এই সমস্ত শিকারী প্রাণীদের সম্মুখে কোনো মতেই আত্মবিস্মৃত হইয়ে কাজ ভুলিলে চলিবে না। যেমন করিয়াই হোক ইহাদের গ্রাস হইতে বন্ধুকে মুক্ত করিতেই হইবে। সে কাজের কথা পারিল। কহিল, মহিম আমার ছেলেবেলার বন্ধু,
এমন বন্ধু আমার আর নেই। যদি অনুমতি করেন তার সম্বন্ধে আপনার সঙ্গে দুই একটা কথার আলোচনা করি। বৃদ্ধ একটুখানি হাসিয়া কহিলেন, স্বচ্ছন্দে করতে পারেন, আপনার নাম আমি তার মুখে শুনেছি। সুরেশ কহিল, মহিমের সঙ্গে আপনার কন্যার বিবাহ স্থির হয়ে গেছে? বৃদ্ধ কহিলেন, হ্যাঁ, সেরকম একরকম স্থির বই কি। সুরেশ কহিল, কিন্তু মহিম তো আপনাদের ব্রাহ্ম সমাজভুক্ত নয়, তবু বিবাহ দেবেন? বৃদ্ধ চুপ করিয়া রহিলেন। সুরেশ কহিল, আচ্ছা, সে কথা এখন থাক, কিন্তু তার কিরূপ সঙ্গতি, স্ত্রীপুত্র প্রতিপালন করবার যোগ্যতা আছে কিনা, পাড়াগাঁয়ের বিরুদ্ধে হিন্দু সমাজের মধ্যে ভাঙা মেটে বাড়ির মধ্যে আপনার কন্যা বাস করতে পারবেন কিনা, না পারলে তখন মহিম কি উপায় করবে, এই সকল চিন্তা করে দেখেছেন কি? বৃদ্ধ কেদার মুখুজ্জে একেবারে সোজা হইয়া উঠিয়া বসিলেন। বলিলেন, কই, এ সকল ব্যাপার তো আমি শুনিনি। মহিম কোনোদিন তো এসব কথা বলেননি। সুরেশ কহিল, কিন্তু আমি এ সকল চিন্তা করে দেখেছি, মহিমকে বলেছি, এবং আজ এই সকল অপ্রিয় প্রসঙ্গ উত্থাপন করবার জন্যই আপনার নিকট উপস্থিত হয়েছি। আপনার কন্যার বিষয় আপনি চিন্তা করবেন, কিন্তু আমার পরম বন্ধু যে এই দায়িত্ব কাঁধে নিয়ে অসহ্য ভারে চিরদিন জীবনমৃত হয়ে থাকবেন, সে তো আমি কোনো মতেই ঘটতে দিতে পারি নে। কেদারবাবু পাংশুমুখে কহিলেন, আপনি বলেন কি সুরেশবাবু? বাবা, একটা 17-18 বছরের মেয়ে হঠাৎ দরজা খুলিয়া ঘরে ঢুকিয়া পিতার কাছে একজন অপরিচিত যুবককে দেখিয়া স্তব্ধ হইয়া থামিয়া গেল। কে? অচলা? এসো মা, এসো, বসো। লজ্জা কি মা, ইনি আমাদের মহিমের পরম বন্ধু। মেয়েটি একটুখানি অগ্রসর হইয়া হাত তুলিয়া সুরেশকে নমস্কার করিল। সুরেশ দেখিল মেয়েটি উজ্জ্বল শ্যামবর্ণ, ছিপছিপে পাতলা গঠন, কপোল, চিবুক, ললাট সমস্ত মুখের ডোলটি অতিশয় সুশ্রী এবং সুকুমার, চোখ দুটির দৃষ্টিতে এবং একটি স্থির বুদ্ধির আভা। নমস্কার করিয়া সে অদূরে উপবেশন করিল। সুরেশ তাহার মুখের পানে চাহিয়া চক্ষের পলকে মুগ্ধ হইয়া গেল। তাহার পিতা বলিয়া উঠিলেন, মহিমের ব্যাপারটা শুনেছ মা? আমরা ভেবে মরছিলাম সে আসে না কেন। ওই শোনো, ইনি পরম বন্ধু বলেই তো কষ্ট করে জানাতে এসেছিলেন, নইলে কি হতো বলো তো? কে জানতো সে এমন বিশ্বাসঘাতক, এমন মিথ্যাবাদী। তার পাড়া গায়ে শুধু একটা মেটে ভাঙা বাড়ি, তোমাকে খাওয়াবে কি? তার নিজেরই মোটা ভাত কাপড়ের সংস্থান নেই। উফ, কি ভয়ানক! এমন লোকের মনের মধ্যেও এত পিস ছিল! কথা শুনিয়া অচলার মুখ পাণ্ডুর হইয়া গেল, কিন্তু সুরেশের মুখের উপরেও কে যেন কালি লেপিয়া দিল। সে নির্বাক কাঠের পুতুলের মতো মেয়েটির পানে চাহিয়া স্থির হইয়া বসিয়া রহিল। সুরেশের একবার মনে হইল তাহার নিষ্ঠুর সত্য অচলার বুকের ভেতর গিয়া যেন গভীর হইয়া বিঁধিল, কিন্তু পিতা সেদিকে দিকপ্রাত করিলেন না, বরঞ্চ কন্যাকেই ইঙ্গিত করিয়া বলিতে লাগিলেন, সুরেশবাবু, আপনি যে প্রকৃত বন্ধুর কর্তব্য করতে এসেছেন, এ কথা আমরা কেউ যেন ভ্রমেও না অবিশ্বাস করি। হোক না অপ্রিয়, হোক না কঠোর, কিন্তু তবু এই যথার্থ ভালোবাসা। মা যখন তার পীড়িত শিশুকে অন্ন থেকে বঞ্চিত করেন, সে কি তার কঠোর থেকে না? সত্য বলছি সুরেশবাবু, মহিম যে আমাদের প্রতি এত বড় অন্যায় করতে পারেন হে আমি স্বপ্নেও ভাবিনি। বছর 2 পূর্বে সমাজে যখন তার কথায় ব্যবহারে মুগ্ধ হয়ে আমি নিজেই তাকে সসম্মানে বাড়িতে ডেকে এনে অচলার সঙ্গে আলাপ করিয়ে দিই, সে কি এমনই করেই তার প্রতিফল দিলে? উফ, এত বড় প্রবঞ্চনা আমার জীবনে দেখিনি। বলিয়া কেদারবাবু ভিতরের আবেগে উঠিয়া ঘরের মধ্যে পায়চারি করিতে লাগিলেন।
সুরেশ এবং অচলা উভয় নীরবে এবং অধোমুখে বসিয়া রহিল। কেদারবাবু হঠাৎ একসময় দাঁড়াইয়া পড়িল। মেয়েকে উদ্দেশ্য করিয়া বলিয়া উঠিলেন, না মা অচলা, এ চলবে না, কোনো মতেই না। সুরেশবাবু, আপনি যেমন কর্তব্য সকলের উপরে রেখে বন্ধুর কাজ করতে এসেছেন, আমিও সেই কর্তব্যকেই সম্মুখে রেখে পিতার কাজ করব। অচলার সঙ্গে মহিমের সম্বন্ধটা যতদূর অগ্রসর হয়েছে, তাতে যদি বিনা প্রমাণে আমার বাড়ির দরজা তার মুখের ওপর বন্ধ করে দিই, ঠিক হবে না। সেই জন্য একটা প্রমাণ চাই। আপনি মনে করবেন না সুরেশবাবু, আপনার কথায় আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাও আমার কর্তব্য। কি মা অচলা, একটা প্রমাণ নেওয়া আমাদের উচিত কি না? উভয়েই তেমনি নীরবে বসিয়া রহিল। উচিত অনুচিত কোনো মন্তব্যই কেহ প্রকাশ করিল না। কেদারবাবু ক্ষণকাল অপেক্ষা করিয়াই বলিলেন, কিন্তু এ প্রমাণের ভার আপনারই উপর সুরেশবাবু। মহিমের সাংসারিক অবস্থা জানা তো দূরের কথা, কোন গ্রামে যে তার বাড়ি তাই আমরা জানি নে। বিহারা আসিয়া জানাইল, নিচে বিকাশবাবু অপেক্ষা করিতেছেন। সংবাদ শুনিয়া কেদারবাবু শুষ্ক হইয়া উঠিলেন। বলিলেন, আজ তো তার আসবার কথা ছিল না। আচ্ছা, বলো গে, আমি যাচ্ছি। ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন, সুরেশবাবু, আমাকে মিনিট 5 মাপ করতে হবে, লোকটাকে বিদেয় করে আসি। যখন এসেছে তখন দেখা না করে তো নড়বে না। মা অচলা, সুরেশবাবুকে আমাদের পরম বন্ধু বলে মনে করবে। যা তোমার জানবার প্রয়োজন এর কাছে জেনে নাও, আমি এলাম বলে। বলিয়া তিনি নিচে নামিয়া গেলেন। তখন মুহূর্তকালের জন্য চোখাচোখি করিয়া উভয়ই মাথা হেঁট করিল। সুরেশ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, আমরা উভয়ে আসই সব বন্ধু, কিন্তু তার ব্যবহারে আপনার কাছে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। অচলা মৃদুকণ্ঠে কহিল, তার জন্য আপনার কোনো লজ্জার কারণ নেই। সুরেশ কহিল, আপনি বলেন কি? তার এই কপট আচরণে, এই পাষণ্ডের মতো ব্যবহারে আমি বন্ধু হয়ে যদি লজ্জা না পাই তো আর কে পাবে বলুন দেখি? কিন্তু তখনই তো আমার বোঝা উচিত ছিল যে সে যখনই আমাকেই আগাগোড়া গোপন করে গেছে, তখন ভিতরে কোথাও একটা বড় রকমের গলদ আছেই। অচলা কহিল, আমরা ব্রাহ্ম সমাজের, কিন্তু আপনি এই সমাজের কোনো লোকের কোনো সংস্রবে থাকতে চান না বলেই বোধ করি তিনি আমাদের উল্লেখ আপনার কাছে করেননি। কথাটা সুরেশের ভালো লাগিল না। অচলা যে তাহারই মুখের ওপর মহিমের দোষ খালনের চেষ্টা করিবে, ইহা সে ভাবে নাই। শুষ্ক স্বরে জিজ্ঞাসা করিল, এ খবর আপনি মহিমের কাছে শুনেছেন আশা করি? অচলা মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ, তিনি একদিন বলেছিলেন। সুরেশ বলিল, আমার দোষের কথা সে বলতে ভোলেনি দেখছি। অচলা ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিল, এ আর দোষের কথা কি? সকল মানুষের প্রবৃত্তি একরকমের নয়। যারা আপনাদের সংস্রব ছেড়ে চলে গেছে, তাদের যদি আপনাদের ভালো না লাগে তো আমি দোষের মনে করতে পারি নে। এই উত্তরটা যদিচ সুরেশের মনের মতো, এবং আর কোথাও শুনিলে হয়তো সে লাফাইয়া উঠিত, কিন্তু এই সংযতবাদিনী তরুণী ব্রাহ্ম মহিলার মুখ হইতে ব্রাহ্ম সমাজের প্রতি তাহার একান্ত বিতৃষ্ণার কথা শুনিয়া আজ তাহার কিছুমাত্র আনন্দদয় হইল না। বস্তুত এইসব দলাদলের মীমাংসা শুনিতে সে কথাটা বলেও নাই, বরঞ্চ প্রত্যুত্তরে নিজের সম্বন্ধে ইহা জানিতেও চাহিয়াছিল, মহিমের মুখ হইতে তাহার আর কোনো সদ্গুণের বিবরণ তাহার কানে গিয়াছে কিনা। অচলা বোধ করে এই প্রচ্ছন্ন অভিলাষ অনুদান করিতে পারিল না, তাই প্রশ্নটা সোজা জবাব দিয়াই চুপ করিয়া রহিল। সুরেশ ক্ষুণ্ণ হইয়া কহিল,
আপনাদের প্রতি আমাদের সামাজিক বিদ্বেষ আছে কি না সে আলোচনা মহিম করুক, কিন্তু তার ওপর আমার যে লেশমাত্র বিদ্বেষ নেই এই কথাটা আপনি আমার মুখ থেকেও অবিশ্বাস করবেন না। তবু হয়তো আমি তার সাংসারিক প্রসঙ্গ এখানে তুলতে আসতাম না যদি না সে আমার কাছে সেদিন সত্য কথাটা অস্বীকার করত। অচলা সুরেশের মুখের উপর স্থির দৃষ্টি রাখিয়া অবিচলিত স্বরে কহিল, কিন্তু তিনি তো কখনোই মিথ্যে বলেন না। এইবার সুরেশ বাস্তবিকই বিস্ময় হতবুদ্ধি হইয়া গেল। মেয়ে মানুষের মুখ দিয়া যেমন শান্ত অথচ দৃঢ় প্রতিবাদ বাহির হইতে পারে ক্ষণকাল ইহা যেন ভাবিয়াই পাইল না। কিন্তু সে ওই মুহূর্তকালের জন্য, জীবনে সে সংযম শিক্ষা করে নাই, তাই পরক্ষণেই আত্মবিস্মৃত হইয়া রুক্ষস্বরে বলিয়া উঠিল, আমাকে মাফ করবেন, কিন্তু সে আমার বাল্য বন্ধু। আপনার চেয়ে তাকে আমি কম জানি নে। এখানে নিজেকে আবদ্ধ করে স্পষ্ট অস্বীকার করাটাকে আমি সত্যবাদিতা বলিতে পারি নে। অচলা তেমনি শান্ত মৃদুকণ্ঠে বলিল, তিনি তো এখানে নিজেকে আবদ্ধ করেননি। সুরেশ কহিল, আপনার বাবা তো তাই বললেন। তাছাড়া নিজের হীন অবস্থা আপনার কাছে গোপন করাটাও ঠিক সত্যপ্রিয়তা বলা চলে না। স্ত্রীপুত্র প্রতিপালন করবার অক্ষমতা অপরের কাছে না হোক, অতঃপর আপনার কাছে তো তার অকপটে প্রকাশ করা উচিত ছিল। অচলা নীরব হইয়া রহিল। সুরেশ বলিতে লাগিল, আপনি যে এত করে তার দোষ ঢাকছেন, আপনি বলুন দেখি, সমস্ত কথা পূর্বাহ্নে জানতে পারলে কি তাকে এতটা প্রশ্রয় দিতে পারতেন? অচলা তেমনি নীরব বসিয়া রহিল। তাহার কাছে কোনো প্রকার জবাব না পাইয়া সুরেশ অধিকতর উত্তেজিত হইয়া কহিতে লাগিল, আমার কাছে সে নিজের মুখে স্বীকার করেছে যে এই কলকাতা শহরে আপনাকে প্রতিপালন করবার তার সাধ্যও নেই, সংকল্পও নেই। তার সে ক্ষুদ্র সংকীর্ণ গ্রামে একটা অত্যন্ত বিরুদ্ধ হিন্দু সমাজের মধ্যে সে যে আপনাকে একখানা অসচ্ছল ভাঙ্গা মেটে বাড়িতে টেনে নিয়ে যেতে চায়, সে কথা কি আপনাকে তার বলা কর্তব্য নয়? এত দুঃখ আপনি সহ্য করতে প্রস্তুত কিনা এওকে জিজ্ঞাসা করা সে আবশ্যক বিবেচনা করে না? বলিয়া উত্তরের জন্য চোখ তুলিয়া দেখিল অচলা চিন্তিত, অধমুখে স্থির হইয়া বসিয়া আছে। জবাব না পাইলেও সুরেশ বুঝিল তাহার কথায় কাজ হইয়াছে। কহিল, দেখুন, আপনার কাছে এখন আমি সত্য কথাই বলবো। আজ আমি আপনার বন্ধুকে বাঁচাবার সংকল্প করেই শুধু এসেছিলাম। সে বিপদে না পড়ে এই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু এখন দেখছি তাকে বাঁচানোর চেয়ে আপনাকে বাঁচানো আমার ঢের বেশি কর্তব্য, কারণ তার বিপদ ইচ্ছাকৃত, কিন্তু আপনি ঝাঁপ দিচ্ছেন অন্ধকারে। এইমাত্র আপনার বাবা যখন আমাকেই প্রমাণ করবার ভার দিলেন, তখন মনে হয়েছিল বন্ধুর বিরুদ্ধে এ ভার আমি গ্রহণ করব না, কিন্তু এখন দেখছি এ কাজ আমাকে করতেই হবে, না করলে অন্যায় হবে। অচলা কহিল, কিন্তু তিনি শুনলে কি দুঃখিত হবেন না? সুরেশ কহিল, উপায় নেই। যে লোক পাষণ্ডের মতো আপনাকে এত বড় প্রবঞ্চনা করেছে, বন্ধু হলেও তার সুখ দুঃখ চিন্তা করার প্রয়োজন মনে করি নে। কিন্তু বিপদ হয়েছে এই যে আমি তাদের গ্রামের নামটাও জানি নে। কোনো উপায়ে আজ যদি সেইটে মাত্র জানতে পাই, কাল সকালে নিজে গিয়ে সেখানে উপস্থিত হব এবং সমস্ত প্রমাণ টেনে এনে আপনার বাবার সম্মুখে উপস্থিত করে বন্ধুর পাপের প্রায়শ্চিত্ত করব। অচলা কহিল, কিন্তু আপনি কেন এত কষ্ট করবেন? বাবাকে বলুন না, তিনি তার বিশ্বাসী কোনো লোক দিয়ে সমস্ত সংবাদ জেনে নিন। 24 পরগনার রাজপুর গ্রাম তো বেশি দূর নয়। সুরেশ আশ্চর্য হইয়া বলিল, রাজপুর? তাহলে গ্রামের নামটাও যে আপনি জানেন দেখছি, আর কিছু জানেন? অচলা সহজভাবেই কহিল, আপনি যা বললেন আমি ওইটুকুই জানি। রাজপুরের উত্তর পাড়ায় একখানি মেটে বাড়ি আছে, ভেতরে গুটি 3 ঘর, বাইরে চণ্ডী মণ্ডপ, তাতে গ্রামের পাঠশালা বসে। সুরেশ জিজ্ঞাসা করিল, মহিমের সাংসারিক অবস্থা? অচলা কহিল, সে বিষয়ে আপনি যা বললেন তাই। সামান্য কিছু সম্পত্তি আছে, তাতে কোনো মতে দুঃখ কষ্টে গ্রাসাচ্ছাদন চলে মাত্র। সুরেশ কহিল, আপনি তো তাহলে সমস্তই জানেন দেখছি। অচলা কহিল, এইটুকুই জানি, কারণ এইটুকুই তাকে একদিন জিজ্ঞাসা করেছিল। আর আপনি তো জানেন
তিনি কখনো মিথ্যা বলেন না। সুরেশ সমস্ত মুখ কালিবর্ণ করিয়া কহিল, যখন সমস্তই জানেন তখন আপনাদের সতর্ক করতে আসাটা আমার পক্ষে নিতান্তই একটা বাহুল্য কাজ হয়েছে। দেখছি আপনাকে সে ঠকাতে চায়নি। অচলা কহিল, আমি কিছু কিছু জানি বটে, কিন্তু আপনি তো আমাকে জানাতে আসেননি। আপনি যাকে জানাতে এসেছিলেন তিনি এখনো জানেন না। তবে যদি বলেন, আমি যতটুকু জানি বাবাকে জানাতে পারি। সুরেশ উদাস কণ্ঠে কহিল, আপনার ইচ্ছে, কিন্তু আমাকে গিয়ে মহিমকে সমস্ত কথা জানিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, তবে আমি স্থির হতে পারব। অচলা জিজ্ঞাসা করিল, তার কি কিছু আবশ্যক আছে? সুরেশ পুনরায় উত্তেজিত হইয়া উঠিল, কহিল, আবশ্যক নেই। না জেনে তার ওপর যে সকল মিথ্যা দোষারোপ আজ করেছি, সে অপরাধ আমার মনে কত আপনি কি মনে মনে তা বোঝেননি? তাকে জুয়া, চোর, মিথ্যাবাদী কিছুই তো বলতে বাকি রাখিনি। এ সকল কথা তার কাছে স্বীকার না করে কেমন করে আমি পরিত্রাণ পাব? অচলা কিছুক্ষণ চুপ করিয়া ধীরে ধীরে বলিল, বরঞ্চ আমি বলি, এসবের কিছুই দরকার নেই সুরেশবাবু। মনে মনে ক্ষমা চাওয়ার চেয়ে প্রকাশ্যে চাওয়াই যে সকল সময় সবচেয়ে বড় চিনি, সে কথা আমি স্বীকার করি নে। তিনি শুনতে পেলেই যখন ব্যথা পাবেন তখন কাজ কি তাকে শুনিয়ে? আমি বাবাকেও বরঞ্চ নিষেধ করে দেব, যেন আপনার কথা তাকে না বলেন। সুরেশ কহিল, আচ্ছা। তারপরে অচলার মুখের দিকে কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া বলিল, আমি একটা জিনিস বরাবর লক্ষ্য করেছি যে মহিম কোনো কারণেই এতটুকু ব্যথা না পায়, এই আপনার একমাত্র চেষ্টা। বেশ, তাই হোক, আমি তাকে কোনো কথাই বলবো না। আজ তার সম্বন্ধে আমার মনে যত কথা উঠেছে তাও বলতে চাইনি, কিন্তু আপনাকে একটা কথা না বলে কিছুতেই বিদায় হতে পারছি না। অচলা স্নিগ্ধ চক্ষু দুটি তুলিয়া কহিল, বেশ, বলুন। সুরেশ কহিল, তার কাছে ক্ষমা চাইতে পেলুম না, কিন্তু আপনার কাছে চাইছি, আমায় মাপ করুন। বলিয়া সে হঠাৎ তার দুই হাত যুক্ত করিল। ছি ছি, ও কি করেন? বলিয়া অচলা চক্ষের নিমেষে হাত দুটি ধরিয়া ফেলিয়ায় তৎক্ষণাৎ ছাড়িয়া দেয়া কহিল, কি বিষম অন্যায় বলুন তো? বলিতে বলিতে তাহার সমস্ত মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। সুরেশে সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। এই আশ্চর্য স্পর্শ, সলজ্জ মুখের অপরূপ রক্তিম দীপ্তি চক্ষের পলকে তাহাকে একেবারে অবশ করিয়া ফেলিল। সে অচলার অবনত মুখের পানে কিছুক্ষণ স্তব্ধভাবে চাহিয়া থাকিয়া অবশেষে ধীরে ধীরে কহিল, না, আমি কোনো অন্যায় করিনি। বরঞ্চ আমার সহস্র কোটি অন্যায়ের মধ্যে যদি কোনো ঠিক কাজ হয়ে থাকে তো সে এই, আপনি ক্ষমা করলেই আমার মনের সমস্ত ক্ষোভ ধুয়ে মুছে যাবে। অচলা কাতর হইয়া কহিল, আপনি অমন কথা কিছু বলবেন না। যাকে দুবার মৃত্যুর গ্রাস থেকে ফিরিয়ে এনেছেন। তাও শুনেছেন? শুনেছি। আপনার মতো সুহৃদ তার আর কি আছে? না, বোধ হয় আপনি ছাড়া আর কেউ নেই। আর সেই সুবাদেই আমরা দুজন। অচলার মুখের ওপর আবার একটুখানি রাঙা আভা দেখা দিল। সে কহিল, হ্যাঁ বন্ধু, আপনি তাকে মরণের পথ থেকে ফিরিয়ে এনেছেন, তাই তার সম্বন্ধে আপনার কোনো কাজই আমি অন্যায় বলে ভাবতে পারিনি। মনের মধ্যে কোনো ক্ষোভ, কোনো লজ্জা আপনি রাখবেন না। ক্ষমা কথাটা উচ্চারণ করলে আপনার যদি তৃপ্তি হয় আমি তাও বলতে রাজি ছিলাম, যদি না আমার মুখে বাধ্য। আচ্ছা, কাজ নেই। বলিয়া সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার বাবার সঙ্গে দেখা হলো না, তিনি বোধহয় ব্যস্ত আছেন। মহিমের সঙ্গে হয়তো আবার কোনো দিন আসতেও পারি। নমস্কার। অচলা একটুখানি হাসিয়া কহিল, নমস্কার, কিন্তু তার সঙ্গেই যে আসতে হবে এর তো কোনো মানে নেই। সত্যি বলছেন? সত্যি বলছি। আমার পরম সৌভাগ্য। বলিয়া সুরেশ আর একবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। বাহিরে আসিয়া যেন নেশার মতো তাহার সমস্ত দেহ মন টলিতে লাগিল। আকাশের খর রৌদ্র তখন নিস্তেজ হইয়া পড়িতেছিল। সে গাড়ি ফিরাইয়া দিয়া একাকী পদব্রজে বাহির হইয়া পড়িল।
ইচ্ছা কলিকাতার জনাকীর্ণ কোলাহলময় রাজপথের মধ্যে আপনাকে সম্পূর্ণ মগ্ন করিয়া দিয়া অবস্থাটা একবার ভাবিয়া লয়। অচলার মুখ, অবয়ব, ভাষা, ব্যবহার সমস্তই তাহার শুরু হইতে শেষ পর্যন্ত পুনঃ পুনঃ মনে পড়িয়া নিজেকে যেন ছোট বলিয়া বোধ হইতে লাগিল। সে মুখে সৌন্দর্যের অলৌকিকত্ব ছিল না, কথায় ব্যবহারে জ্ঞান বিদ্যা বুদ্ধির অপূর্বত্ব কোথাও এতটুকু প্রকাশ পায় নাই। তথাপি কেমন করিয়া যেন কেবলই মনে হইতে লাগিল এমন একটা বিস্ময়কর বস্তু এইমাত্র সে দেখিয়া আসিয়াছে, যাহা এতদিন কোথাও তাহার চোখে পড়ে নাই। পথে চলিতে চলিতে আপনাকে আপনি অনুক্ষণ এই প্রশ্ন করিতে লাগিল, এ বিস্ময় কিসের জন্য? কিসে আমাকে আজ এতখানি অভিভূত করিয়া দিয়াছে? এই তরুণীর মধ্যে এমন কোন জিনিস আজ সে দেখিতে পাইয়াছে, যাহাতে আপনাকে আপনি লীন মনে করিয়াও তাহার সমস্ত অন্তরটা কি এক অপরিজ্ঞাত সার্থকতায় ভরিয়া গিয়াছে? ওই মেয়েটির সত্যকার কোনো পরিচয় এখনো তাহার ভাগ্যে ঘটে নাই বটে, কিন্তু সে যে বড়, অনেক বড় তাহাকে লাভ করা। যে কোনো পুরুষের পক্ষে এই যে দুর্ভাগ্য নয়, এই সংশয় একটিবারও তাহার মনে উদয় হয় না কেন? ভাবিতে ভাবিতে হঠাৎ একসময় তাহার চিন্তার ধারা ঠিক জায়গাটিতে আঘাত করিয়া বসিল। তাহার মনে হইল এই যে মেয়েটি শিক্ষায়, জ্ঞানে, বয়সে হয়তো সকল বিষয়ে তাহার অপেক্ষা ছোট হইয়াও এই দণ্ড কয়েকের আলাপেই তাহাকে এমন করিয়া পরাজিত করিয়া ফেলিল, সে শুধু তাহার অসাধারণ সংযমের বলে। তাই সে এত শান্ত হইয়াও এত দৃঢ়, এত জানিয়াও এত নির্বাক। মহিমের সম্বন্ধে সে যখন নিজে প্রগল্ভের মতো অবিশ্রাম বকিয়া গিয়াছে, তখনই মেয়েটি অধমুখে শুনিয়াছে, সহিয়াছে, কিন্তু মুহূর্তের জন্য চঞ্চল হইয়া তর্ক করিয়া কলহ করিয়া আপনাকে লক্ষ্য করে নাই। সর্বক্ষণই আপনাকে দমন করিয়াছে, গোপন করিয়াছে, অথচ কিছুই তাহার অবিদিত ছিল না। মহিমকে সে যে কতখানি ভালোবাসে তাহা জানিতে দিল না সত্য, কিন্তু তাহার অবিচলিত শ্রদ্ধা যে কিছুতেই তিলার্থ ক্ষুণ্ণ হয় নাই সে কথা কতই না সহজে সংক্ষেপে জানাইয়া দিল। এ বিদ্যা যে মহিমের কাছে শেখা এবং ভালো করিয়াই শেখা, এ কথা সে বহুবার আপনাকে আপনি বলিতে লাগিল, এবং তাহার নিজের মধ্যে শিশুকাল হইতেই সংযম জিনিসটার একান্ত অভাব ছিল বলিয়া ইহারই এতখানি প্রাচুর্য আর একজনের মধ্যে দেখিতে পাইয়া তাহার শিক্ষিত ভদ্র অন্তঃকরণ আপনা আপনি এই গৌরবময়ী পদতলে মাথা নত করিয়া ধন্য বোধ করিল। অনেক রাস্তা গলি ঘুরিয়া ক্লান্ত হইয়া সুরেশ সন্ধ্যার পর বাড়ি ফিরিল। বসিবার ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিল মহিম চোখের ওপর হাত চাপা দিয়া একটা কোচের ওপর পড়িয়া আছে। উঠিয়া বসিয়া কহিল, এসো সুরেশ। এই যে বলিয়া সুরেশ ধীরে ধীরে কাছে আসিয়া একটা চৌকি টানিয়া বসিল। মহিম কালে ভদ্রে আসে, সুতরাং সে আসিলেই সুরেশের অভ্যর্থনা কিঞ্চিত উগ্র হইয়া উঠিত, কিন্তু আজ তাহার মুখ দিয়া আর কোনো কথাই বাহির হইল না। মহিম মনে মনে বিস্ময়াপন্ন হইয়া কহিল, বাসায় ফিরে এসে শুনে তুমি গিয়েছিলে, তাই মনে করলুম দয়া করে একবার দেখা দিয়ে আসি। না হে, কতদিন পরে এলি, মনে করতে পারো? মহিম হাসিয়া কহিল, পারি, কিন্তু সময় করে উঠতে পারিনি যে। বলিয়া লক্ষ্য করিয়া দেখিল গ্যাসের আলোকে সুরেশের মুখের চেহারা অত্যন্ত ম্লান এবং কঠিন দেখাইতেছে। তাহাকে প্রসন্ন করিবার অভিলাষে স্নিগ্ধ স্বরে পুনরায় কহিল, তোমার রাগ হতে পারে, এ আমি হাজারবার স্বীকার করি সুরেশ, কিন্তু বাস্তবিক সময় পাইনি। আজকাল পড়াশোনার চাপও একটু আছে, তাছাড়া সকালে বিকালে গোটা দুই টিউশনি। আবার টিউশনিও নেওয়া হয়েছে? মহিম তার ঠিক জবাবটা এড়াইয়া গিয়া জিজ্ঞাসা করিল, আমাকে খুঁজেছিলে? বিশেষ কিছু দরকার ছিল কি? সুরেশ কহিল, তুমি আজ না এলে আমাকে আবার কাল সকালে যেতে হতো। মহিম কারণ জানিবার জন্য জিজ্ঞাসা মুখে চাহিয়া রহিল। সুরেশ অনেকক্ষণ পর্যন্ত নিঃশব্দে তাহার পায়ে জুতা জোড়ার পানে চাহিয়া থাকিয়া কহিল, তুমি এর মধ্যে বোধ করি কেদারবাবুর বাড়িতে আর যাওনি? মহিম কহিল, না। কেন যাওনি? আমার জন্য তো? আচ্ছা,
তোমার সেই প্রতিশ্রুতি থেকে তোমাকে আমি মুক্তি দিলুম। তোমার ইচ্ছে মতো সেখানে যেতে পারো। মহিম হাসিল। যাব না এমন প্রতিজ্ঞা করেছিলাম বলে তো আমার মনে হয় না। সুরেশ বলিল, না হয় ভালোই, তবু আমার তরফ থেকে যদি কোনো বাধা থাকে তো সে আমি তুলে নিলুম। এটা অনুগ্রহ না নিগ্রহ সুরেশ? তোমার কি মনে হয় মহিম? চিরকাল যা মনে হয় তাই। সুরেশ কহিল, তার মানে আমার খামখেয়াল, এই না? তা বেশ, তোমার যা ইচ্ছে মনে করতে পারো, আমার আপত্তি নেই। শুধু যে বাধাটা আমি দিয়েছিল এইটাই আজ সরিয়ে দিলুম। কিন্তু তার কারণ জিজ্ঞাসা করতে পারি কি? খেয়ালের কি কারণ থাকে যে তুমি জিজ্ঞাসা করলে আমাকে বলতে হবে? মহিম ক্ষণকাল মৌন থাকিয়া গম্ভীর হইয়া বলিল, কিন্তু সুরেশ, তোমার খেয়ালের বশেই যে সমস্ত সংসার বাধা পড়বে আর উঠে যাবে, এ হলে হয়তো ভালোই হয়, কিন্তু বাস্তব ব্যাপারে তা হয় না। তোমার যেখানে বাধা নেই, আমার সেখানে বাধা থাকতে পারে। তার মানে? তার মানে তুমি সেদিন ব্রাহ্ম মহিলাদের সম্বন্ধে যত কথা বলেছিলে আমি তা ভেবে দেখেছি। ভালো কথা। সেদিন বলেছিলে 1 মাসের মধ্যে আমার জন্য পাত্রী স্থির করে দেবে। তার কি হলো? সুরেশ মুখ তুলিয়া দেখিল মহিম গাম্ভীর্যের আড়ালে তীব্র পরিহাস করিতেছে। সেও গম্ভীর হইয়া জবাব দিল, আমি তো ভেবে দেখলুম মহিম, ঘটকালি করা আমার ব্যবসা নয়। তারপরে হাসিয়া কহিল, কিন্তু তামাশা থাক, এতদিন আমার মান রেখেছ বলে তোমাকে সহস্র ধন্যবাদ। কিন্তু আজ যখন আমার হুকুম পেলে, তখন কাল সকালেই একবার সেখানে যাচ্ছ তো? না, কাল সকালে আমি বাড়ি যাচ্ছি। কখন ফিরবে? 10-15 দিনও হতে পারে, আবার মাসখানেক দেরিও হতে পারে। মাসখানেক? না মহিম, সে হবে না। বলিয়া অকস্মাৎ সুরেশ ঝুঁকিয়া পড়িয়া মহিমের ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আর আমার অপরাধ পারিও না মহিম, কাল সকালেই একবার যাও। তিনি হয়তো তোমার পথ চেয়ে বসে আছেন। বলিতেই তাহার কণ্ঠস্বর কাঁপিয়া গেল। মহিমের বিস্ময় সীমা পরিসীমা রহিল না। সুরেশের আকস্মিক আবেগকম্পিত কণ্ঠস্বর, এই স্বনির্বন্ধ অনুরোধ, বিশেষ করিয়া ব্রাহ্ম মহিলা সম্বন্ধে এই সসম্ভ্রম উল্লেখ, সে যেন বিহল হইয়া গেল। কিছুক্ষণ বন্ধুর মুখের পানে একদৃষ্টে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কে আমার পথ চেয়ে বসে আছে সুরেশ? কেদারবাবুর মেয়ে? সুরেশ সহসা আপনাকে সামলাইয়া লইয়া বলিল, থাকতেও তো পারেন। মহিম আবার কিছুক্ষণ সুরেশের মুখের পানে চাহিয়া রহিল। সে যে ইতিমধ্যে ব্রাহ্ম বাড়িতে গিয়া অনাহুত পরিচয় করিয়া আসিতে পারে, এই সম্ভাবনা তাহার কোনো মতেই মনে উদয় হইল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না সুরেশ, আমি হার মানছি। তোমার আজকের মেজাজ বাস্তবিক আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্মণে পথ চেয়ে বসে আছে, এ কথা তোমার মুখ থেকে বোঝা আমার দ্বারা অসম্ভব। সুরেশ কহিল, আচ্ছা, সে কথা একদিন বুঝিয়ে দেব। তুমি বলো, কাল সকালেই একবার দেখা দেবে। না, অসম্ভব। কাল আমাকে সকালের গাড়িতেই যেতে হবে। মিনিট কয়েকের জন্য কি দেখা দিতে পারো না? না, তাও পারিনি। কিন্তু তোমার কি হয়েছে বলো দেখি। সে কথা আর একদিন বলবো, আজ নয়। আচ্ছা, আমি নিজে কি তোমার কথা তাকে বলে আসতে পারি? মহিম অধিকতর আশ্চর্য হইয়া কহিল, পারো, কিন্তু তার তো কিছু দরকার নেই। সুরেশ কহিল, না থাক দরকার। দরকার তো সব নয়। আমার পরিচয় দিলে তারা চিনতে পারবেন? একজন নিশ্চয়ই পারবেন। সুরেশ বলিল, তাহলেই যথেষ্ট। তোমার বন্ধু বলে চিনবেন তো? মহিম বলল, হাঁ। সুরেশ এইবার একটুখানি হাসবার চেষ্টা করিল। বলিল, আর চিনবেন তোমার একজন ঘোরতর ব্রাহ্ম বিদ্বেষী হিন্দু বলে না? মহিম বলিল, কিন্তু সেই তো তোমার প্রধান গর্ব সুরেশ। সুরেশ বলিল, তা বটে। বলিয়া কিছুক্ষণ মাটির দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ আমার বড় ঘুম পাচ্ছে মহিম, আমি শুতে চললুম। বলিয়া অন্যমনস্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল। আজকের মতো মহিমা সুরেশের এই সম্পর্কের কাটাছেঁড়া এখানেই থামল। কিন্তু ঝড় তো সবে শুরু। অচলার এক নিমেষের ছোঁয়ায় সুরেশের দীর্ঘদিনের সংস্কার কি আজ তবে ধুলোয় লুটিয়ে পড়ল?
যে জেদ নিয়ে সে মহিমকে উদ্ধার করতে এসেছিল, সেই জেদ কি এখন এক নতুন মোহের জালে আটকা পড়ল? মহিম কি সত্যিই কিছু লুকাচ্ছে, নাকি তার এই অটল নিষ্পৃহতাই সুরেশকে আরো বেশি অস্থির করে তুলছে? বন্ধুত্বের এই টানাপোড়েন আর এক অজানা আকর্ষণের শুরুতেই আজ আমরা ইতি টানছি, কিন্তু দহন তো সবে শুরু। আগামী পর্বে থাকছে পটলডাঙ্গা সেই বাড়িতে সুরেশের যাতায়াত কি শুধুই বন্ধুত্বের খাতিরে, নাকি সুরেশ নিজের অজান্তেই এমন এক পথে পা বাড়াচ্ছে যেখান থেকে ফেরা অসম্ভব? অচলা কি পারবে সুরেশের এই উত্তম আবেগকে শান্ত করতে, নাকি পরিস্থিতি হবে আরও জটিল? পরের পর্বে আমরা দেখব সম্পর্কের এই সমীকরণ কোন নতুন সংঘাতের জন্ম নেয়। শুনতে থাকুন গৃহদাহের পরবর্তী পর্ব। যদি এই উপন্যাসের প্রথম পর্ব আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে গল্পটিকে লাইক করবেন। গল্পটি আপনার মনে কোনো প্রশ্ন জাগালে কমেন্টে জানান। আর এই নতুন সফর আপনার কেমন লাগছে তা জানাতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট করে বলুন মহিম আর সুরেশের এই দ্বন্দ্বে আপনি কার পক্ষে। সাবস্ক্রাইব করুন গল্প ক্লাসিক্সে, যেখানে গল্প জীবন্ত হয় আর স্মৃতি পায় শব্দের রূপ। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প ক্লাসিক্স।